নির্বাচনের আগে এখন কোনো দাবি আদায় করা একদমই সহজ, অথচ এই সময় আপনি কোনো দাবি আদায় করতে পারছেন না। আর নির্বাচনের পর যখন একটা গভর্নমেন্ট তৈরি হবে যেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যারা ক্ষমতায় যাবে আপনি তাদেরকে কিছু বলবেন আর তারা দাবি আদায় করে দিবে, এইটাও কি হয়? জাতীয় ঐক্য বছরের পর বছর চেষ্টা করেও হয় না, সেই আলেমদের জাতীয় ঐক্য হুট করেই হয়ে যাবে, এটা কেমন যেন একটা অসাধ্য ব্যাপার আমাদের কাছে অন্তত মনে হয়। ভোটের মাঠে আপনার ইসলামের পক্ষ থেকে বা ইসলামী দলগুলো সবাই মিলে একটা বাক্স দিবেন, সেটার জন্য কি অনেক কাজ পড়ে আছে না? কই সেই কাজগুলো কোথায় হচ্ছে? 5ই আগস্টের পর থেকে অনেকেই অনেক কিছু পেলেও হুজুররা কিন্তু কিছুই পায়নি, অথচ 5ই আগস্ট সৃষ্টির পেছনে হুজুরদের অবদান, আলেমদের অবদান ছিল অপরিসীম বা অনেক। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এখন তো ইন্টারিম গভর্নমেন্ট চলছে, নির্বাচন হওয়ার পরেই আলেমরা ভালো একটা মূল্যায়ন পাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এগুলো হলো আসলে কি জানেন, ওই বাচ্চাদেরকে আইসক্রিম দিয়ে চকলেট দিয়ে যেভাবে বুঝ দেওয়া হয় না, জাস্ট ওই রকম একটা বুঝ দেওয়ার ব্যাপার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি রাজনীতির খেলায় আলেমরা মূল্যহীন কিন্তু কেন, এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই, আলেমদের নির্বাচনী ঐক্য কবে হবে, আদৌ হবে কি? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, একদম সোজা সাপটা কয়েকটা কথা বলবো যেটা আখলাক টিভির কাছে অনেকেই আশা করে থাকেন, এবং আখলাক টিভি যেহেতু স্পষ্টবাদিতায় বিশ্বাসী, তাই আখলাক টিভি সোজা সাপটা কথাগুলো সহজভাবেই বলে দিবে, কোনো এদিক সেদিক বা প্যাঁচগোজ ছাড়াই। চলুন আমরা মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করি। 1 নম্বর প্রশ্ন হলো, 5ই আগস্টের পর থেকে অনেকেই অনেক কিছু পেলেও হুজুররা কিন্তু কিছুই পায়নি, অথচ 5ই আগস্ট সৃষ্টির পেছনে হুজুরদের অবদান, আলেমদের অবদান ছিল অপরিসীম বা অনেক। তাহলে লাভবান হয়েছে কারা? হুজুরেরা লাভবান হয় নাই এটা তো আমরা বুঝলাম, কিন্তু লাভবান হয়েছে কারা? জি, লাভবান হয়েছে যেমন উপদেষ্টারা লাভবান হয়েছে, এবং তাদের আত্মীয় স্বজনেরা লাভবান হয়েছে, এবং সরকারি অনেক কর্মকর্তারা লাভবান হয়েছে, এবং জেনারেল রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা লাভবান হয়েছে, দল লাভবান হয়েছে। এইভাবে করে অনেকেই বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় অর্থাৎ 5ই আগস্টের পর থেকেই প্রায় বছর যাবৎ এর মধ্যে অনেকেই লাভবান হয়েছে, কিন্তু আলেমরা তেমন লাভবান হয়নি। যদিও অনেকেই বলে থাকবেন যে ভাই আলেমরা তো অনেকেই কারামুক্তি লাভ করেছেন বা মজলুমি হালাত থেকে মুক্তি পেয়েছেন, এটা কি কম? হ্যাঁ, এটা কম না, এটা ঠিক, কিন্তু এটা দেশের সংস্কার অথবা ইসলাম কায়েম অথবা ইসলামী কোনো ফায়দা অথবা মুসলিম উম্মার কোনো ফায়দা এমন কিছু না। দেখুন, যে সকল আলেমরা মুক্তি পেয়েছেন তারা মজলুম। মুক্তি পাওয়াটা এটা অন্যদেরও যেমন হক, আলেমদেরও তেমন হক, বরং আলেমদের ডাবল হক। আপনি নর্মাল একজন মানুষকে বন্দী রাখবেন, এটা একটা অন্যায়, আলেমকে বন্দী রাখবেন, এটা ডাবল অন্যায়, কারণ সে দাওয়াতি কাজ করতেছে। তো সেই হিসেবে আলেমরা যারা মুক্তি পেয়েছেন, এইটা যদি 5ই আগস্ট অন্য কোনোভাবে ঘটতো তাহলেও আলেমরা মুক্তি পেতেন যেভাবে অন্যরা মুক্তি পেয়েছেন। এক্ষেত্রে যদি আলেমরা মুক্তি পেয়েছেন এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি, তাহলে বুঝতে হবে আমরা বোকার স্বর্গে বাস করতেছি। তার মানে আলেমরা যারা মুক্তি পেয়েছেন মজলুমি হালাত থেকে, এটা তাদের অধিকার, এটা তাদের হক। এটা নিয়ে মানে আলেম বা ইসলামী সমাজের কিছু পাওয়া হয়েছে ওই হিসাব করাটা ভুল। চলুন আমরা আরও সামনে আগাই। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এখন তো ইন্টারিম গভর্নমেন্ট চলছে, নির্বাচন হওয়ার পরেই আলেমরা ভালো একটা মূল্যায়ন পাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এগুলো হলো আসলে কি জানেন, ওই বাচ্চাদেরকে আইসক্রিম দিয়ে চকলেট দিয়ে যেভাবে বুঝ দেওয়া হয় না, জাস্ট ওই রকম একটা বুঝ দেওয়ার ব্যাপার। বলে কেন? হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। নির্বাচনের আগে এখন কোনো দাবি আদায় করা একদমই সহজ, পসিবল, অথচ এই সময় আপনি কোনো দাবি আদায় করতে পারছেন না। আর নির্বাচনের পর যখন একটা গভর্নমেন্ট তৈরি হবে যেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যারা ক্ষমতায় যাবে আপনি তাদেরকে কিছু বলবেন আর তারা দাবি আদায় করে দিবে, এইটাও কি হয়? দেখেন, দেখতে থাকেন, হইল তো হইল, আর না হইলে ওই এখন যে কথাগুলো আমরা বলছি এগুলি দেখবেন ঘুরে গাইরে আসবে, আর তখন ওই যে গরিবের কথা বাসি হলে ফলে একটা ব্যাপার আছে না, ওই রকম হতে পারে আর কি। হ্যাঁ, তবে একটা পয়েন্ট ছিল, আলেমরা যদি ঐক্যবদ্ধ হতেন, সবাই একটা ভোটের বাক্স দিতেন আলেমদের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে, ইসলামী সমাজের পক্ষ থেকে, তাহলে যেটা হতো আম জনতার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হতো, এবং সেই জাগরণের যে ভোট আসতো সেইখানে গিয়ে অন্য যত বড় দল থাকুক তারা মানে হাড্ডাহাড্ডি লড়াই হতো এবং তারা টিকতে পারতো না বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি যদি সেই ভোটের মাঠ তৈরি করতে না পারেন, তাহলে আপনি আলেম সমাজ এক হলেও আপনি কিভাবে ভোটের দাবি করেন? কারণ এই দেশের মানুষ তো জেনারেল রাজনৈতিক দল, জেনারেল নেতাদেরকে ভোট দিয়ে অভ্যস্ত, আপনি আলেমদেরকে ভোট দিয়ে তো অভ্যস্ত না। এখন 5ই মের মতো অথবা 6ই এপ্রিলের মতো অথবা
90-এর দশকে সেই মানিক মে এভিনিউর ডিসেম্বরের সমাবেশের মতো এইরকম কোনো একটা কিছু যদি জাগরণ সৃষ্টি করতে পারেন, সেটার জন্য তো সময়ের প্রয়োজন, তাই না? আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারিম গভর্নমেন্টের যে অবস্থা, টালমাটাল, যে কোনো মুহূর্তে নির্বাচনের ঘোষণা আসতে পারে। আর একটা মজার ব্যাপার বলি কি জানেন, আমাদের এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে গতকাল রাতে, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে ওইভাবে অনুষ্ঠান দিতে পারিনি, অর্থাৎ স্টুডিওতে বসে অনুষ্ঠান দেওয়াটা আমার দ্বারা সম্ভব হয়নি। জুমার আগেও আমি করতে পারিনি, কিছু টেকনিক্যালি সমস্যার কারণে আমি যুক্ত হয়ে অনুষ্ঠান দিতে পারিনি। অথচ জুমার পরে দেখলাম সোশ্যাল মিডিয়াতে খবর আসছে জনাব তারেক রহমান সাহেবের সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে। তার মানে রমজানের আগে নির্বাচন হতে যাচ্ছে। এখন এই যে রমজানের আগে নির্বাচন হতে যাচ্ছে আর আমাদের স্ক্রিপ্টে লেখা আছে যে কোনো মুহূর্তে নির্বাচনের ঘোষণা আসতে পারে, অর্থাৎ ডক্টর ইউনূস যে ঘোষণা করেছেন সেটা পরিবর্তন হয়ে, যেহেতু বিএনপি মানেনি, তারা চায় ডিসেম্বরের মধ্যেই তো রদবদল হতেই পারে, যেটা হলো, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব ও জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পরেই সেটা কিন্তু হয়ে গেল। তার মানে এখন রমজানের আগেই নির্বাচনের দিন তারিখ ঠিক হয়ে যাবে। এখন আপনি আলেম সমাজ, আপনারা বা আমরা, এরা সবাই মিলে একটা জাগরণ তৈরি করবেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন এবং ভোটের মাঠে আপনার ইসলামের পক্ষ থেকে বা ইসলামী দলগুলো সবাই মিলে একটা বাক্স দিবেন। সেটার জন্য কি অনেক কাজ পড়ে আছে না? কই সেই কাজগুলো কোথায় হচ্ছে? আবার অনেকেই বলবেন যে ভাই এখনো তো অনেক সময় বাকি আছে, তো এর মধ্যেই আলেমরা একটা কিছু করে নিবে। যেই আলেমদের জাতীয় ঐক্য বছরের পর বছর চেষ্টা করেও হয় না, সেই আলেমদের জাতীয় ঐক্য হুট করেই হয়ে যাবে, এটা কেমন যেন একটা অসাধ্য ব্যাপার আমাদের কাছে অন্তত মনে হয়। আর যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন প্রশ্ন হলো তাহলে বিপরীত দিক থেকে কি হতে পারে? বিপরীত দিক থেকে হতে পারে সেটা হলো ইসলামী দলগুলো নিজের মতো করে বলবে, নিজের মতো করে চলবে, নিজের মতো করে প্রার্থী ঘোষণা করবে, নিজের মতো করে চেষ্টা কসরত করে যাবে, এরপর 2-4-5টা সিট পাইবে। তো 2-4-5টা সিট যদি পায় তাহলে ওইটা নিয়ে তো নিজেদের অধিকার আদায় বা নিজেদের দলের অধিকার আদায় মানে কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে। এটা বাস্তবতা ভাই, আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার, এটা বাস্তবতা। তাহলে ইসলাম কায়েমের কি হলো? মানে সার্বিক পরিস্থিতিতে যে এদেশে ইসলাম কায়েম করা বা ইসলাম আপনি সংসদে শরিয়া কায়েম করতে পারেন না পারেন সেটা না হয় অনেক বড় ব্যাপার, কিন্তু স্বাভাবিকভাবেই ইসলামী হুকুম হাকামের ব্যাপার এবং বাতিলদেরকে ফিরানো এবং যারা ইসলামের বিরুদ্ধে রয়েছে, ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্রগুলোকে থামানো। এখানে আপনি জাতীয় পর্যায়ে কি করলেন, কি করতে পারবেন বলেন? ইসলামের পক্ষের 2-4-5টা সিট দিয়ে না, এটা দিয়ে ইসলাম কায়েম হওয়া বা শরিয়া কায়েম হওয়া এটাও হাস্যকর ব্যাপারই মনে হয়। এবার আসে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা হলো 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আজ এই মুহূর্তে অনুষ্ঠান রেকর্ড হচ্ছে 13/6/2025, তার মানে আজ শুক্রবার বিকেল 6টা 5 মিনিট এখন স্টুডিও ঘড়ি বলে। তাহলে এই 5ই আগস্টের পর থেকে আজ জুন মাসের 5 তারিখ, তার মানে হলো 1 বছর, প্রায় অল্প কিছুদিন পরেই আপনার বছর পূর্ণ হবে। তো এই যে প্রায় 1 বছর সময় চলে গেল বা 10 মাস 11 মাস চলছে, এর মধ্যে ইসলামের পক্ষে কোনো সংস্কার হয়েছে কি? আপনার একটু কমেন্ট সেকশনে বলবেন কোনো সংস্কার হলে। অনেকেই বলবেন ভাই নির্বাচনের পরে সংস্কার হয়ে যাবে, ইসলামের পক্ষে সংস্কার, দিল্লি বহুত দূর কি বাত হয়, ये आदमी बोलता है मैं नहीं बोलता हूं, मालूम है? অনেকেই বলে থাকেন দিল্লি বহুত দূর কি বাত হয়। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, নির্বাচনের আগে এখন এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনি সহজে একটা দাবি আদায় করতে পারছেন, চাপ সৃষ্টি করে হোক, বলে হোক, কয়ে হোক, কিন্তু আপনি নির্বাচনের পরে ইসলামী সংস্কার অর্থাৎ ইসলাম যা চায় সেই মোতাবেক সমাজ সংস্কার করবেন, এটা কেমন জনের কি আমাদের বুঝে আসে না। বাদ বাকি আপনারা যেভাবে ভালো মনে করেন ওইভাবে আপনারা একটু কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমরাও একটু জ্ঞান অর্জন করলাম, অন্যরা জ্ঞান অর্জন করবে। আর যদি মনে করেন যে না এই কথাগুলো বাস্তব, তাহলে তো আমরা দায়িত্ব পালন করেছি, আখলাক টিভির পক্ষ থেকে আমরা বলছি। অনেকেই বলবেন যে এই কথাগুলোর দরকার কি এখন, এটা তো পরে বললেও হয়। না 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 না, এই কথাগুলি এখনই দরকার, কারণ চোর গেলে বুদ্ধি হয়, তাতে লাভ কি? আপনি যত বড় শক্তিশালী হন, যত বড় বুদ্ধিমান হন, চোর গেছে, এখন আপনি হাজারো বুদ্ধি করেন, লাভটা কি? আপনার মৌসুম তো সামনে। 71 স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যেই অপরচুনিটি ইসলাম কায়েমের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, সমাজ সংস্কারের জন্য যেই সুযোগ 5ই আগস্টের পরে আসছে, এই সুযোগ বাকি 53-54 বছরে হয় নাই, ভবিষ্যতে হবে বলেও মনে করা যায় না। অতএব এই কথাগুলো এখন না, তাহলে কখন? সেটাও আপনারা কমেন্ট সেকশনে বলবেন। আমরা পরিষ্কার করে বলি, আখলাক টিভি মিথ্যা আশ্বাস দেয় না, মিথ্যা আশার বাণী শোনায় না। আখলাক টিভি যা বুঝে, যা বাস্তবতা, সেটাই তুলে ধরার চেষ্টা করে সাধ্য মোতাবেক, আমরা সেটাই করছি মাত্র। শেষ প্রসঙ্গ যেটা বলবো, এদিকে আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি জনাব তারেক রহমান সাহেব ও ডক্টর ইউনূস সাহেবের বৈঠকের ব্যাপারে যথেষ্ট সুন্দর মতামত দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে এই দুইজনের বৈঠক অর্থাৎ তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের বৈঠকটা এটা কেমন যেন সারা বাংলাদেশের মানুষের সাথে বসার মতো, অর্থাৎ তারেক রহমান সাহেবের সাথে বসা মানে সারা বাংলাদেশের মানুষের সাথে বসার মতো। এর মানে উনি বুঝাইতেছেন এবং উনি বলছেন ব্যাখ্যা করে যে এটা বিরাট একটা দল এবং বাংলাদেশের সর্বোচ্চ বড় দল বর্তমানে, যেহেতু আওয়ামী লীগ নাই, অতএব তার সাথে বসা মানে বিরাট ব্যাপার। এবং সেখানে তিনি যে গুরুত্ব দিয়েছেন, তিনি এটা পরিষ্কার করে বলেছেন যে বিএনপির সাথে মিলে কাজ করতে পারা বা যুক্ত হয়ে থাকতে পারা,
এটা একটা ভালো লক্ষণ বা ভালো ব্যাপার, অর্থাৎ উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন অথবা উনি এটাকে পছন্দ করছেন, এটা উনি ওনার বক্তব্যে বলেছেন। এখন আপনি আমাকে বলেন, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে গুণীজন, উল্লেখযোগ্য একজন। তিনি যদি মনে করেন বিএনপির সাথে যুক্ত হয়ে থাকা বা যাওয়া এটা ইসলামপন্থীদের জন্য কল্যাণকর, যদিও এটা তার দলের ব্যাপারে তিনি মন্তব্য দিয়েছেন, তাহলে আপনি ইসলামী সমাজটা একটা ভাগে চলে গেলেন। তো এইভাবে করে অন্যরাও যখন ভাগাভাগিতে চলে যাবে, তখন তো আর মানে ইসলাম কায়েম করা, ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যের বাণী শোনানো, ঐক্যের আশা করা, এটা অনেকটা কেমন যেন অনিশ্চিত হয়ে পড়ে। এটাই হলো বাস্তবতা। এজন্য আমরা বলবো, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ হজরতের বক্তব্য নিয়ে আমাদের দিক থেকে কোনো রকমের সমালোচনা নেই, এবং আমরা এটাকে ডকুমেন্ট হিসেবে কেন প্লেস করলাম যে এইটা হতে যাচ্ছে, এটা তো পরিষ্কার, এটা তো আর আমরা বলছি এমন না, উনিই বলছেন, মিডিয়াতে আসছে, আমরা সেইটার রেশ ধরেই বলছি। তাহলে এইটা যদি হয়, ভাগাভাগি যদি হয়ে যায়, ইসলামপন্থীদের যদি ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই থাকে, তাহলে মিথ্যা আশ্বাস দিয়েই বা লাভ কি? মানুষকে আর মিথ্যা কথা শুনে বা লাভ কি যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে? তার চাইতে বরং যে অবস্থায় আছে, হ্যাঁ পরিস্থিতি এমন হতে পারে, এমন হতে পারে, এইভাবে চলে, ঠিক আছে, এইভাবেই চলেন। কারণ মানুষ মুখিয়ে আছে, 5ই আগস্টের থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ মুখিয়ে আছে, ইসলামপন্থীদেরকে এক জায়গায় দেখতে চায়। এটা আখলাক টিভি হারে হারে টের পাচ্ছে, এবং আখলাক টিভি অনুষ্ঠান করতে গিয়ে এবং কমেন্ট সেকশন থেকে এবং মানুষের সাথে যে কানেক্টিভিটি, হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জারে বলেন, এবং বিভিন্ন ওয়েতে ফোনে বলেন, সব মিলিয়ে আমরা যেটা বুঝি সেটা হলো মানুষ মুখিয়ে আছে। এটা আপনিও জানেন যে মানুষ চায় আলেমদের ঐক্যবদ্ধতা, এবং মানুষ চায় ইসলামকে ক্ষমতায় দিতে বা ইসলামী দলকে ক্ষমতায় নিতে। সেক্ষেত্রে মানুষের চাওয়া হলো সবাই মিলে এক হন, অর্থাৎ ইসলামী দলগুলো সবাই মিলে এক হন। কিন্তু সেটা কেমন যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে সকলের কার্যক্রম দেখি। নট অনলি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, শুধুমাত্র ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহই না, অন্যান্য দলগুলো এখনো পর্যন্ত বৈঠক করে নাই। আপনি যদি অন্যান্য সকল দল, যেমন ইসলামী আন্দোলন, তারপরে জামায়াত ইসলামী সহ, খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ সবাই যদি ঐক্যবদ্ধ হইতো, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ উনি যদি আলাদা থাকতেন, তাহলে শুধু ওনার দোষ বলা যেত। কিন্তু ওনার দোষ বলা যাবে না, এটা কর্মপন্থা, এবং উনি সলিড মানুষ বিধায় কোনো ফাঁকযোগ না রেখে, কোনো রকম প্যাচগোছ না রেখে বাস্তবতাটা তুলে ধরেছেন যে বাস্তবতা এই। অতএব আমরা মনে করি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ স্পষ্টবাদী মানুষ, এবং তিনি সত্যবাদী, এবং অবশ্যই উঁচু তবকার আলেম, উঁচু তবকার রাজনীতিবিদ বিধায় উনি বিষয়টাকে পরিষ্কার করেছেন। আর আমরা এক্সপ্লেন করতেছি, এটা কোনো ফাঁকযোগ রেখে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে অযথাই প্রতারক হওয়ার কোনো দরকার নেই। তার চাইতে বরং যা আছে বাস্তবতা সেটাই বলি। অন্যথায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে আমরা সবাই তাদের জোতা সোজা করার জন্য প্রস্তুত আছি, এবং নির্বাচনী মাঠেও অধিকার আদায়ের জন্য মিডিয়া সাপোর্টের যা যা দরকার সেটা ইনশাআল্লাহ আখলাক টিভি করে যাবে। আর যদি ঐক্যবদ্ধ আলেমরা না হন, সেখানে তো আখলাক টিভির কিছু করার নাই, সেক্ষেত্রে আখলাক টিভি তার মতো করে সত্যটা বলে যাবে। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন জানাবো যে তাবলিগ জামাতের দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি বিশ্ব ইজতেমার ময়দানে ড্রোন ক্র্যাশের কারণে বড় মাপের ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। ক্যামেরা সেটআপ সমস্যা হয়েছে, আইফোন সমস্যা হয়েছে, মনিটরিং মোবাইল সেটা সমস্যা হয়েছে, এরকম অনেক আসবাবপত্র, আপনার ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই থেকে আখলাক টিভি এই পর্যন্ত প্রায় বন্ধই ছিল। তারপরে উপরন্তু ইজতেমার পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুকের কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে অন্যায়ভাবে 4টা স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে সাসপেন্ড করায় দিয়েছে। এখনও পর্যন্ত তারা সেই চ্যানেল দেয়নি। আমরা বিভিন্নভাবে তাদের সাথে আলাপ আলোচনা করেছি, তাদের সাথে বলতে তাদের দায়িত্বশীলদের সাথে, কিন্তু আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত চ্যানেল ফেরত পাইনি। এনিওয়ে, তো আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আখলাক টিভি নতুন একটি চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে, আপনারা সেই চ্যানেলকে আগের জায়গায় বা তার চাইতেও বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাপোর্ট দিয়ে। সেজন্য লাইক, কমেন্ট, শেয়ার তো থাকবেই, এবং সার্বিকভাবে আমাদের ফেসবুক পেজ ও আমাদের ইউটিউব চ্যানেল আখলাক সমাধান টিভি নামে নতুন চ্যানেল, এটার সাথেই থাকবেন। এই আবেদন আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, এই অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি সেই শিরোনাম দিয়েই যে রাজনীতির খেলায় আলেমরা মূল্যহীন, কিন্তু কেন? নির্বাচন ফেব্রুয়ারিতেই, আলেমদের নির্বাচনী ঐক্য কবে হবে, আদৌ হবে কি? এটাই ছিল আজকের অনুষ্ঠান। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।